এটি একটি অত্যন্ত মূল্যবান ভিডিও দিতে চাইছি। দুটি অ্যাসপেক্ট থাকছে আমার, একটা সাধারণ মানুষকে স্বাস্থ্য সম্বন্ধে সচেতন বা অবহিত করার জন্য, আর দ্বিতীয় পার্ট হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা, আমার ফলোয়াররা যারা আমার কাছ থেকে আসল হোমিওপ্যাথিক চিকিৎসা শিখতে চায়, জানতে চায়, তাদেরকে কীভাবে কেসটি ট্যাকেল করলাম, কী ওষুধ দিলাম, সেটা শেখানোর জন্য বা বোঝানোর জন্য। প্রিভেনশন ইজ বেটার দ্যান দ্য কিওর। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এই প্রভাব 5, 6, 7, 8 সবাই পড়ে আসছে, শিক্ষক মশাইরাও শেখাচ্ছেন, বইও আছে। কিন্তু মানুষ কজনে পালন করে, কজনে বোঝে? কোথাও ব্যথা হলে, একটা টিউমার হলে দিনের পর দিন ফেলে রাখছে, বসে থাকছে। হয়তো একটা ছোট্ট অপারেশন করলে রোগীটা বেঁচে যেত, ভালো হতো, কিন্তু বহু মানুষের কোনো একটা জিনিসের অপারেশনের প্রতি একটা ভয়, অনীহা, সেজন্য আয়ুর্বেদ বা হোমিওপ্যাথিক ডাক্তারদের কাছে যায়। আর এক শ্রেণীর হোমিওপ্যাথরা, আয়ুর্বেদরা সেই সুযোগটা নিয়ে রোগীকে সর্বনাশ করে দিচ্ছে। সব কেস হোমিওপ্যাথিক ওষুধে সারে না, সব কেস আয়ুর্বেদিক ওষুধে সারে না। এভরি সিস্টেম অফ ট্রিটমেন্ট হ্যাজ ইটস ওন স্কোপ অ্যান্ড লিমিটেশন। প্রত্যেকের লিমিটেশন দেওয়া আছে। বড় হাইড্রোসিল হয়েছে, খুব বড় গলগণ্ড, বড় টিউমার, ওষুধে সারবে না। জন্মগত সিস্ট, কনজেনিটাল সিস্ট, খুব বড়, ভিতরে শক্ত হয়ে গেছে মাংস জমে, ওষুধ কি ম্যাজিক করবে? ওগুলোকে গলাবে? রোগীরা বোঝে না, ভাবে হোমিওপ্যাথিতে গেলে সব ঠিক হয়ে যাবে। আর হোমিওপ্যাথিক মূর্খ অসভ্য ডাক্তারগুলো দিনের পর দিন সেই রোগীগুলোকে নিয়ে ছেলেখেলা করে, সময় নষ্ট করে 2 বছর, 3 বছর, 4 বছর, তারপর এক সময় ক্যান্সার বানিয়ে দিচ্ছে। আমার নিজের চোখে দেখছি অনেক। এই ব্যানার্জিয়ান কোম্পানি যে মারা গেছে, বারবার বলে থাকি, এখনও ব্যবসাটা চালিয়ে যাচ্ছে বংশধরা। এই ভদ্রলোকে গিয়েছিলেন, এই কোথাও বলছে না যে তিনি মারা গেছেন, পটল তুলেছেন। পি ব্যানার্জি হোমিওপ্যাথিক রিসার্চ সেন্টার, তাও সংক্ষেপে পুরো না দিয়ে, PBHRC দিয়ে কতগুলো ভাড়াটিয়ার সৈন্য রেখে, 3, 3, 6 আর 2, 8টা BHMS সৈন্য রেখে চালিয়ে যাচ্ছে সেই একই ধরনের চিকিৎসা, গুলমারা চিকিৎসা, অপহোমিওপ্যাথিক চিকিৎসা। এদের কাছে পড়ছে লোক, সব ঠিক করে দেবে, ব্রেন টিউমার ঠিক করে দিচ্ছে। ডায়ালিসিস করার দরকার, ডায়ালিসিসে পাঠাচ্ছে না। ইউটেরাইন টিউমার এত বড় হয়ে গেছে, বেশি দেরি করলে ক্যান্সার হয়ে যাবে, রেখে দিচ্ছে হাতে, ক্যান্সার করে দিচ্ছে। এইভাবে চলছে আর কি। আমরা যারা পড়াশোনা করেছি, অ্যানাটমি, ফিজিওলজি, সার্জারি, গাইনি, প্রত্যেক সাবজেক্ট ভালো করে পড়াশোনা করেছি, আমরা জানি দি স্কোপ অ্যান্ড লিমিটেশনস অফ হোমিওপ্যাথি। তারা এই সমস্ত মানুষগুলোকে হাতে রেখে সময় নষ্ট করি না, তাদের অর্থ নষ্ট করায় না, তাদের স্বাস্থ্য নষ্ট করায় না। উপযুক্ত সময়ে উপযুক্ত উপদেশ দিয়ে যেখানে যা করলে ভালো হয় সেটা করি। কিছু হোমিওপ্যাথিক ডাক্তার আছে যারা মানধাতা আমলের হোমিওপ্যাথিক কিছু পুরানো দিনের বই, পারিবারিক চিকিৎসা, যেসব ডাক্তাররা পড়াশোনা করেনি, হোমিওপ্যাথিতে সব সারবে, অ্যালোপ্যাথি মানে সব খারাপ, এরকম আইডিয়া দিয়ে বইগুলো লিখেছে। কিছু লাইন নিজেরাও পড়াশোনা করেনি, অ্যানাটমি জানে না, ফিজিওলজি জানে না, প্র্যাকটিস অফ মেডিসিন জানে না, সার্জারি জানে না, গাইনোকোলজি জানে না, সেইগুলো পড়ে উলঙ্গ নৃত্য করতে থাকে, ভাবে হোমিওপ্যাথিতে সব সেরে যাবে। সমস্যাটা এখানেই দাঁড়িয়ে গেছে। হ্যানিম্যানের সময়ের যে অ্যালোপ্যাথিক চিকিৎসা, যে অ্যালোপ্যাথিকে হ্যানিম্যান ক্রিটিসাইজ করতো, সেই অ্যালোপ্যাথিক চিকিৎসা এখন আর নেই। এখন নাম হয়েছে মডার্ন চিকিৎসা। অ্যালোপ্যাথি শব্দ হ্যানিম্যানেরই দেওয়া। অ্যালো মানে ডিসিমিলার, রোগীকে ওষুধ দেওয়ায় যে রোগীর লক্ষণের সাথে না মিলিয়ে। তাই বললেন আমি হোমিওপ্যাথি আবিষ্কার করেছি সিমিলার। হোমিও মানে সিমিলার, রোগীর লক্ষণ ওষুধের যে পরীক্ষা করেছি লক্ষণ এক হতে হবে, তাই সেই অ্যালোপ্যাথি এখন নেই। তার মডার্ন সায়েন্স এখন অনেক উন্নত হয়ে গেছে, মডার্ন চিকিৎসা, কিন্তু লোকে জানে না। যেখানে দরকার সেখানে করতে হবে।
যেগুলো চিকিৎসা নেই মডার্ন মেডিসিনে, যেমন রিউমেটয়েড আর্থ্রাইটিস, বাতের ব্যথা। দিনের পর দিন ব্যথার ট্যাবলেট খেলে কিডনি খারাপ হতে পারে। এই মুহূর্তে 5 জন অ্যালোপ্যাথিক এমডি ডাক্তার তাদের মা বাবাকে আমাকে দিয়ে চিকিৎসা করায়, যে আমরা আমাদের মায়েদের বাবাদের শরীর নষ্ট করতে পারবো না। তাদের হোমিওপ্যাথির প্রতি বিশ্বাস আছে, আস্থা আছে। কিন্তু অনেক অপদার্থ কুলাঙ্গার টাইপের চিকিৎসক আছে যারা হোমিওপ্যাথির নামে বদনাম করে, নাক ছিটকায়। এই তো কদিন আগে পার্লামেন্টে তৃণমূলের এক এমপি খুব নাক ছিটকালো হোমিওপ্যাথি নিয়ে। সো দেয়ার আর ভেরিয়েশনস অফ পার্সনস। এখন যে কেসটি আমি বলতে চাইছি, মানুষকে যেটা বোঝাতে চাইছিলাম এইটাই, যে চোখ কান খোলা রাখতে হবে। চিকিৎসা, বিভিন্ন চিকিৎসা পদ্ধতি যেখানে যেটা দরকার সেটা সেইখানে যেতে হবে, আর চিকিৎসকদের সেখানে রেফার করতে হবে। তুমি তোমার প্যাথির যেটুকু লিমিটেশন সেটুকু তোমাকে মানতে হবে। দাঁত তোলা, সার্জারি, যে কোনো অপারেশন করা, দাঁত তোলা একটা অপারেশন, এগুলো হচ্ছে একটা টেকনিক্যাল সাবজেক্ট। খুব ভালোভাবে না তুলতে পারলে দাঁতের রুট থেকে গেলে পরবর্তীকালে ইনফেকশন হতে পারে। এই ভদ্রলোকের মাত্র বয়স 50-52 কাছাকাছি। ওনার এক দাঁত থেকে আজকের এই সমস্যা দাঁড়িয়ে গেছে। বলতে গেলে খারাপ কথা ওনার সামনে বলা উচিত না, তো উনি রোগ সম্বন্ধে জেনে গেছেন, যেহেতু জীবন মৃত্যুর কিনারায় দাঁড়িয়ে গেছে বলতে গেলে। কারণ এটা ম্যালিগন্যান্সি কিনা এখনও বোঝা যাচ্ছে না। দিন দিন এই লোয়ার জ বা ম্যান্ডিবেল বেড়ে চলেছে। এখানে ওপেনিং আছে, ওপেনিংটা আমি দেখাচ্ছি না, তাহলে ফেসবুক কোম্পানি বা ইউটিউব কোম্পানি আবার ভিডিওটা ব্যান করে দিতে পারে। ওখান থেকে গল গল করে পুঁজ বেরোচ্ছে এই জায়গা দিয়ে, হা করতে পারে না, হা করেন। এনার সমস্যার সৃষ্টি হলো কীভাবে? এনার সমস্যার সৃষ্টি হলো দাঁতের গোড়ায় ব্যথা হতো, মলার টিথ, মানে লাস্টের দাঁতের দিকে অনেক দিন থেকে ব্যথা হচ্ছিল, কিন্তু উনি আবার খৈনি খেতেন। মেইড বি দ্য কজ, এটাও একটা কারণ হতে পারে। আমরা তো বারবার বলছি এসব খাবেন না, এগুলো ক্ষতিকারক, কিন্তু কে শোনে কার কথা? ওনার দাঁতের গোড়ায় ব্যথা হচ্ছিল, প্রবলেম হচ্ছিল, গুরুত্ব দিচ্ছিলেন না। চলছিল যাচ্ছি যাব, হচ্ছে হবে। তার মধ্যে থাকে তো আবার চায়ের দোকানে ডাক্তার থাকে, তুই এই কর, তুই আলকাতরা লাগা, তুই অমুক গাছের পাতা লাগা, তুই শিবুর মায়ের কাছ থেকে একটা মাদুলি নে। এভাবে আমাদের সমাজের সাধারণ মানুষরা সময় নষ্ট করে, চিকিৎসকের কাছে যেতে অনেক দেরি করে। ক্যান্সার হওয়ার যে লক্ষণগুলো, 7টা মেন লক্ষণ আমরা বারবার বলে থাকি। আজকাল মডার্ন যেগুলো মিডিয়াগুলো, টিভি, অনেক ডাক্তারবাবুরা, বড় বড় ডাক্তারবাবুরা টিভিতে আলোচনা করছে, রেডিওতে আলোচনা করছে, পেপার, খবরের কাগজের কিছু কিছু নির্দিষ্ট দিনে মেডিকেল টপিকস থাকে। যেমন বর্তমানে বৃহস্পতিবার, আনন্দবাজারে শনিবার মেডিকেল টপিকগুলো থাকে, সেগুলো পড়ে না, দেখে না, আলোচনা শোনে না, এইভাবে সময় নষ্ট করে। লাস্টে যখন যায় তখন অনেক সময় কিছু করার থাকে না। তো এই ভদ্রলোকের দাঁতে ব্যথা হচ্ছিল দাঁতের গোড়ায়। উনি ওইভাবে দেরি করলেন। উনি থাকেন শিলিগুড়ি, অনেক দূরে, নর্থ বেঙ্গল। দাঁতের ডাক্তারবাবুর কাছে গেলেন। দাঁত তোলার পরে দাঁতের ডাক্তারবাবু বুঝতে পারলেন যে ইনফেকশান হয়েছে দাঁতের গোড়ায়, যার জন্য এতদিন ব্যথা চলছিল। সঙ্গে সঙ্গে বায়োপসি করালেন, কিন্তু ম্যালিগন্যান্সি কিছু পাওয়া যায়নি। চিকিৎসা করছিলেন, কিন্তু খুব একটা উন্নতি হচ্ছিল না, ইনফেকশন কন্ট্রোল হচ্ছিল না। তখন ওরা যোগাযোগ করে অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ভুবনেশ্বর ব্রাঞ্চে। ভুবনেশ্বর ব্রাঞ্চের কাগজপত্র এখানে অনেক আছে, সেসব জায়গায় উনি দেখিয়েছেন, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছিল না। ম্যান্ডিবেলটা চচ্চর করে বেড়ে যাচ্ছিল, লোয়ার জ, এই ছবি আছে, ম্যান্ডিবেল চচ্চর করে বেড়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে এবং পুঁজ বেরোচ্ছে। তার মানে ডেফিনেটলি একটা অস্টিওমাইলাইটিস ডেভেলপ করেছে, ইনফেকশান। এরপরে উনি প্রাইভেট অ্যালোপ্যাথি ডাক্তার দেখাতে আরম্ভ করলেন। তারপরে হোমিওপ্যাথি, অনেকে বলে যে হোমিওপ্যাথির কাছে যান, কিন্তু পড়লেন কয়লার উনুন থেকে গনগনে ইলেকট্রিক আগুনে গিয়ে পড়লেন। তার মানে চিটিংবাজদের পাল্লায় পড়লেন। যে কটা হোমিওপ্যাথি ডাক্তার দেখলাম সব কটা চিটার। এই চিটারদের সম্বন্ধে আমি বারবারই বলেছি। এই যে PBHRC আমি বলেছি, যে ডাক্তার ছিল প্রশান্ত ব্যানার্জি, একজন মারা গেছেন, সেই সেন্টারটাকে রেখে দিয়েছে। একবারও বলছে না যে ডাক্তারবাবুটা মারা গেছেন।
তারও চিকিৎসা ওরকমই ছিল, সেটা বাদ দিলাম। কিন্তু যে আমরা বলছে না যে আমরা 3, 3, 6 আর 2, 8, 8টা ভাড়াটিয়া ছেলে রেখে তার নামে নাটক চালিয়ে যাচ্ছি। লোকে জানছে পি ব্যানার্জির কাছে যাচ্ছি। একটা সময় রটনা হয়েছিল, পি ব্যানার্জি খুব বড় ডাক্তার। কী বড় ডাক্তার সেটা আমরা জানি, 5টা 10টা করে মশলা মুড়ি দিত। কিন্তু সেই আশায় লোকে এখনও যাচ্ছে, আর এখনও এরকম ব্যবসা করে যাচ্ছে। এরা কাক, এরা ময়ূর সেজে ঘুরে বেড়াতো সমাজে। আমরা দেখি না অনেক মন্ত্রী মুখ্যমন্ত্রীরা সব কাক ছিল, ময়ূর সেজে ছিল, আবার কাকের রূপ ফিরে আসছে, সেই রকম আর কি। তো চললো ব্যানার্জিদের খপ্পরে বহুত দিন চললো। ওনার সময় অনেক নষ্ট হলো, বছরখানেক সময় নষ্ট করলো। এই 3, এই 4, এই 5, 6 বান্ডেল বান্ডেল চললো। ওষুধ তো সবারই জানা আছে, এটা 3 পাওয়ার, ওটা 6 পাওয়ার, ওটা 200 পাওয়ার, ওটা 30 পাওয়ার, আরেকটা 200 পাওয়ার, আরেকটা 30 পাওয়ার, মানে মশলা মুড়ি। এগুলো তো মশলা মুড়ি মাল বলি আমি। নাইট্রিক অ্যাসিড 3, থুজা 30, হিপারসালফার 6, সিপিলাইনাম 200। হোমিওপ্যাথিতে বোর্ড আছে, কাউন্সিল আছে, প্রত্যেক রাজ্যে রাজ্যে কাউন্সিল আছে, তাকে বলা হয় স্টেট কাউন্সিল। সবগুলোকে কন্ট্রোল করার জন্য একটা সেন্ট্রাল কাউন্সিল আছে। তাদের কোনো দায় নেই, দায়বদ্ধতা নেই। এই সমস্ত গদ্যপদের, অপদার্থদের, অপহোমিওপ্যাথদের দেশ থেকে দূর করা, বিলীন করা তাদের একটা কর্তব্য। মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, মানুষ যেন না ঠকে, কিন্তু কারোর কোনো দায়বদ্ধতা নেই, চলছে। যেখানে মডার্ন অ্যালোপ্যাথিক সায়েন্স তাদের বইগুলোতে বলছে পলিফার্মেসি মাস্ট বি অ্যাভয়েডেড, ইফ পসিবল ওয়ান রিজন বিং দ্য ডেঞ্জার্স অফ দ্য কাউন্টার অ্যাকশন অফ দ্য মেডিসিনস। ওষুধগুলোতে ইন্টারাকশান করে, কাউন্টার অ্যাকশান করে, ক্ষতিগ্রস্ত হয়, সেখানে এই কুলাঙ্গারগুলো দিব্যি চালিয়ে যাচ্ছে। এরপরে উনি গিয়ে পড়লেন, সে একজন হাতুড়ে চিটার আছে, হাতুড়ে চিটার আছে, অশোকনগরে গিয়ে বসে নিজেকে ক্যান্সার স্পেশালিস্ট সাজায়। আমি তার প্রেসক্রিপশন অনেকবারই দেখিয়েছি, কারণ আমি খুব সাহসী লোক, এসব কোনো তোয়াক্কা করি না। অনেকবারই দেখেছি। তার কাছে গিয়ে পড়লেন, সেখানে বেশ কিছুদিন সময় গেল। সেই মুখার্জি বলে হাতুড়ে যে তার প্রমাণ আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি, সাধারণ মানুষরা জানবেন। এই যে হাতুড়ে, তার প্রমাণ হলো ও লিখছে আবার স্পেশালি ইন গাইনি, স্পেশালিটি ইন গাইনো অ্যান্ড ক্যান্সার। কোনো ডাক্তারদের যদি স্পেশালিস্ট সাবজেক্ট থাকে, তাহলে গাইনি আর ক্যান্সার বলে কোনো সাবজেক্ট হয় না। যে ক্যান্সার স্পেশালিস্ট হয় সে অঙ্কোলজিস্ট বলা হয়। ক্যান্সার ডাক্তারিতে লেখা হয় না, ডাক্তারিতে লেখা হয় অঙ্কোলজিস্ট বা ক্যান্সার স্পেশালিস্ট আপনি লিখতে পারেন। কিন্তু ক্যান্সার স্পেশালিস্ট যদি আপনি হন, তার সঙ্গে গাইনি হয় না। গাইনি বানান জানে না, লিখেছে গাইনো। এই দেখুন আপনারা সবাই গাইনো, GYNO, অ্যাকচুয়ালি বানান হচ্ছে GYNAE, গাইনি। সাবজেক্টের নাম হচ্ছে গাইনিকোলজি, লজি মানে সাবজেক্ট। তাহলে যদি স্পেশালিস্ট হই আমি লিখব গাইনোকোলজিস্ট। কিন্তু এই লোকটা যে হাতুড়ে এবং ঠকবাস এবং ভণ্ড, প্রতারক, হিপোক্রেটিক নাম্বার 1, তার প্রমাণ আমি দেখে দিচ্ছি। লিখছে গাইনো অ্যান্ড ক্যান্সার। কী করে বাজারে রটিয়েছে, ওনাকে ক্যান্সারের ডাক্তার। আর সবাই যাচ্ছে আর ওই মশলা মুড়ি। এই দেখুন এখানে আছে 7খানা, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। এই চিটার কিছুদিন সময় নষ্ট করলো। ভদ্রলোকের চোয়ালটা বেড়ে যেতে আরম্ভ করলো, পুজ আরও বেশি পড়ছে, ইনফেকশান ছড়তে আরম্ভ করলো। তারপর আরও অন্যান্য হোমিওপ্যাথি ডাক্তার এখানে ওখানে অনেক দেখেছেন, সেসব বলার উদ্দেশ্য আমার নয়। এই ডেকেছে ডক্টর অর্পিত চোপড়া হোমিওপ্যাথি, তিনি বিভিন্নভাবে চেষ্টা করেছেন, নানান রকম এরকম সব মিশিয়ে টিছিয়ে সব পলিফার্মেসি করেছেন। হোমিওপ্যাথি, আসল হোমিওপ্যাথি চিকিৎসা কেউ করছে না, উঠে যাচ্ছে, কেউ জানছে না। কারণ কলেজে মাস্টার নেই, শেখানোর লোক নেই, কে শেখাবে? একমাত্র 2 বাংলাতেই উপমহাদেশে ইউটিউবের মাধ্যমে হোমিওপ্যাথির একটা জনজোগাড়ন, একটা জাগরণের সৃষ্টি আমি করে চলেছি। এরপরে আরও এই সময় ডাক্তার দেখিয়েছিল অনেক জায়গায়, তারাও সব মশলা মুড়ি দিয়েছিল, অ্যাসিড ফ্লোর, পেশেন্ট চিলি। দেখুন শীত বেশি, হোমিওপ্যাথির কী দুর্দশা, এদের নলেজ কত কম, এরা কত কম জানে। পেশেন্ট চিলি পেশেন্ট, শীত বেশি না গরম বেশি আপনার? শীত বেশি। শীত বেশি, তাকে দিচ্ছে ফ্লোরিক অ্যাসিড। ফ্লোরিক অ্যাসিড নট অনলি হট পেশেন্ট বাট হটেস্ট পেশেন্ট, দিনে 3-4 বার করে চান করে। আর উনি চান করতে চান না শীতের ভয়ে, বলেছেন আপনি, তাকে দিচ্ছে ফ্লোরিক অ্যাসিড। তো এইরকম এর কাছে পড়লো কিছুদিন। এর নাম হচ্ছে প্রমথনাথ সেন। আবার একজনকে দেখালো SK মণ্ডল,
সে ওই মিশ্রপাতি 14টা 15টা মিশিয়ে দিল, কোনো কাজ হলো না। এরকম চলতে থাকলো। এর মধ্যে উনি গেলেন হোমিওপ্যাথিক রিজিওনাল রিসার্চ সেন্টার শিলিগুড়ি। তারা ঠিক একটাই ওষুধ দিয়েছে, সিমটম মিলিয়ে ঠিকঠাক ফসফরাস 6 তারা চয়েস করেছে। ওষুধ সিলেকশন ভুল হতে পারে, সেটা অন্য জিনিস। ওই ফসফরাস আমার সাথে না মিলতে পারে, কিন্তু তারা হোমিওপ্যাথিক নীতি নির্ধারণ করে অস্টিওমাইলাইটিস একটা মাত্র ওষুধ দিয়েছে, ফসফরাস 6। ওয়েলকাম, স্বাগত। এরপরে কমছে না বলে ভদ্রলোক যদি এরপরে খ্রিস্টান মেডিকেল কলেজ, আমি বলছিলাম যে আপনি যদি ভেলোরে যদি যেতেন তাহলে আপনার চিকিৎসা হতো। এই সমস্ত হাতুড়ে হোমিওপ্যাথগুলোর কাছে অজস্র সময় নষ্ট করেছেন। তারপরে উনি গিয়ে পড়লেন সেই বিশেষ ব্যক্তি যার আমি প্রায় দেখি তাকে ইন্টারন্যাশনাল ম্যান লেখে, প্রেসক্রিপশানে লেখে ইন্টারন্যাশনাল ম্যান অফ দ্য ইয়ার। আমরা হতে পারিনি, আর কারা দেয়, কোন ক্লাব দেয়, সব তাও বুঝি না। এরকম অনেকেই আছে যাদের প্যাডের অর্ধেক পাতা আমি অমুক জায়গার মেম্বার, অমুক ডিগ্রি নিয়েছি, অমুক অ্যাসিস্ট্যান্ট, অমুক বই লিখেছি, অমুক খাপ খুলেছি, বড় বড় করে আবার লেখা। এনার তো লেখা ইন্টারন্যাশনাল ম্যান অফ দ্য ইয়ার। কী প্রেসক্রিপশন করলেন? থুজা ওয়ানেম। এই হলো ওনার চিকিৎসার হিস্ট্রি। এই সাধারণ মানুষকে অবহিত করলাম। এবার আমি ডাক্তারদের বোঝাতে চাইছি আমি কি ওষুধ ওনাকে আপাতত দিতে চাইছি, এবং আমার উপদেশ রইল যে এখন এই পেশেন্টের দেখা যাক। তাহলে হোমিওপ্যাথি মশলা মুড়ি বেশি হয়েছে, চিটারদের কাছেই উনি বেশি সময় নষ্ট করেছেন। একমাত্র চিন্তাভাবনা করে একটা ওষুধ দিয়েছি আমাদের রিসার্চ সেন্টার, কিন্তু ফসফরাস আমার সাথে মিলছে না। ফসফরাস ইজ নট দ্য কারেক্ট মেডিসিন অ্যাকর্ডিং টু মি। আমি কি সিলেক্ট করতে চাইছি, আমি দুনিয়ার ডাক্তারদের কী বোঝাতে চাইছি, এই কেসটা কী সিমটম ওনার পেলাম। ওনার একটা অস্টিওমাইলাইটিস ডায়াগনোসিস হয়েছে। ইট ইজ এ কেস। এখন বায়োপসি কয়েকবার করা হয়েছে, ম্যালিগন্যান্সি পুরো পাইনি, কিন্তু ইট ইজ ভেরি ডাউটফুল। ম্যালিগন্যান্সি না হলে শুধু অস্টিওমাইলাইটিস যদি হয় তাহলে হার্টটা বাড়বে কেন, প্রলিফারেশন হবে কেন, সেটাই আমাদের প্রশ্ন। খুব বেড়ে যাচ্ছে হার্টটা। তো যাই হোক, যদি বেনাইন থাকে, ম্যালিগন্যান্ট না হয়ে থাকে, আমরা কি চিকিৎসা দিতে পারি? চিলি পেশেন্ট, উনি শীত বেশি, এটা কনফার্ম, পেশেন্টটি চিলি। তো ফ্লোরিক অ্যাসিডের কোনো প্রশ্নই আসে না, যেখানে পেশেন্টটির বেসিক্যালি চিলি। আমরা নাইট্রিক অ্যাসিড ভাবতে পারি, আমরা সাইলিশিয়া ভাবতে পারি। যারা এই সমস্ত ডিস্ট্রাকটিভ প্রসেসের উপরে কাজ করে, মাথায় রাগ থাকলো আমাদের সাইলিশিয়া, নাইট্রিক অ্যাসিড ইটসেট্রা। আর কি পাচ্ছি? রিলিফ বাই কোল্ড অ্যাপ্লিকেশান। ঠান্ডা সেঁক দিলে ভালো লাগে বলেছেন, রিলিফ বাই কোল্ড অ্যাপ্লিকেশান। সাইলিশিয়া বাদ হয়ে যাচ্ছে। সাইলিশিয়ার মেন্টাল সিমটম জিজ্ঞাসা করলাম, ওনার ছেলে বসে আছে, যে একটু ভীত সন্ত্রস্ত লোক না ডাকাবুকো লোক এরকম না, অত ভীত সন্ত্রস্ত নয়। আর পায়ের ঘাম খুবই গন্ধ হয় কিনা সেরকম নেই, সেরকম পাওনি, সেরকম হয় না। সুতরাং সাইলিশিয়া শুধু চিলি আর আলসার বলে আমরা দিতে পারছি না, সেরকম ঘাম নেই, মেন্টাল সেরকম সিমটম নেই। সো সাইলিশিয়া কাট আপ। আমরা নাইট্রিক অ্যাসিড ভাবতে পারি, এরকম একটা আলসার শুকাচ্ছে না, অনেক দিন ধরে চলছে, উনি একটু সিম্প্যাথেটিক মাইন্ডেড পাওয়া গেছে, শীত বেশি, সিম্প্যাথেটিক মাইন্ডেড আছে, কিন্তু নাইট্রিক অ্যাসিডের অন্য সিমটম আমরা পাচ্ছি না। দুধ খেলে কোনো অসুবিধা হয় না, প্রস্রাবে খুব গন্ধ নেই তুমি বলেছ, তাহলে ইউরিনে কোনো অফেন্সিভ নেই, মিল্ক ডিজ্যাগ্রি সেরকম কোনো সিমটম নেই, শুধু চিলি পেশেন্ট, আর একটু সিম্প্যাথেটিক মাইন্ড আছে, আর একটু রাগ আছে, ওনার ইরিটেবল টেম্পারামেন্ট। এই তিনটে নাইট্রিক অ্যাসিড আমরা পাচ্ছি। আমরা শীত বেশি, ঘরের জিনিসপত্র ছড়ানো ছিটানো থাকে না গুছিয়ে রাখে? এমনি গুছানো আছেন, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর্সেনিক্যাল বা ভাবতে পারি, ফ্যাস্টিডিয়াস মাইন্ড আছে, চিলি আছে, কিন্তু রিলিফ বাই কোল্ড অ্যাপ্লিকেশান, ঠান্ডাতে রিলিফ, তাই আর্সেনিক আমরা ভাবতে পারছি না। সো আর্সেনিক বাদ, কাট আপ, নাইট্রিক অ্যাসিড কাট আপ, সাইলিশিয়া কাট আপ। ফর প্রেসক্রিপশন অফ ফ্লোরিক অ্যাসিড দি কোয়েশ্চেন ডাজ নট অ্যারাইজ অ্যাট অল। কিন্তু মিষ্টি অপছন্দ পেয়েছি, অ্যাভারশন টু সুইটস। চিলি পেশেন্ট, মিষ্টি অপছন্দ, মাংস খুব একটা পছন্দ করে না, মাংস খুব একটা ভালোবাসেন না বলেছেন। সো অ্যাভারশন টু সুইটস অ্যান্ড অ্যাভারশন টু মিট,
দুটো স্ট্রং অ্যাভারশন ইন্ডিকেট করে গ্রাফাইটিস। অ্যাভারশন টু সুইট, অ্যাভারশন টু মিট, গ্রাফাইটিস। চিলি পেশেন্ট, গ্রাফাইটিস। ডিসচার্জ স্টিকি, আগে পাতলা ছিল কিন্তু বেশ কিছুদিন ধরে দেখছেন রসটা একটু আঠালো, চটচটে, এটা বলেছেন তো আপনি। সো ডিসচার্জে স্টিকি। আরও 2-4টি গ্রাফাইটিসের পায়খানা যে আমরা জিজ্ঞাসা করে যে জানতে পারলাম কনস্টিপেশন আছে, পায়খানাটা রেগুলার হচ্ছে না, একদিন 2-3 গ্যাপ যাচ্ছে। সো কনস্টিপেশন, ডিজায়ার ফর অ্যাভারশন টু সুইটস অ্যান্ড মিট, চিলি পেশেন্ট, ডিসচার্জেস স্টিকি, সব সিমটমগুলো আপাতত যা আসছে তাতে আমার গ্রাফাইটিস ছাড়া কিছু ভাবছে না। ব্যথার চরিত্রটা কীরকম? সূঁচ ফোটানো, কাঁটা ফোটানো, না জ্বালা, না জ্বালা, বার্নিং। নাইট্রিক অ্যাসিডের আরেকটা কন্ট্রা ইন্ডিকেশন হলো স্টিকিং পেইন বা প্রিকিং পেইন বা স্টিঙ্গিং পেইন, যেটা সেটা নেই। জ্বালা, আমরা দেখি তো গ্রাফাইটিসের জ্বালা আছে কিনা। গ্রাফাইটিস, পেন বার্নিং ইন্টারনালি। আমরা যখন রেপার্টরি দেখলাম গ্রাফাইটিস ইজ ইন দ্য ফার্স্ট গ্রেড। সো বার্নিং সেন্সেশন, গ্রাফাইটিস ফার্স্ট গ্রেড। চিলি পেশেন্ট, গ্রাফাইটিস। অ্যাভারশন টু সুইটস, মিষ্টি অপছন্দ, গ্রাফাইটিস। মাংস অপছন্দ, গ্রাফাইটিস। কনস্টিপেশন, গ্রাফাইটিস। ডিসচার্জেস স্টিকি, গ্রাফাইটিস। So let's prescribe graphitis in 50 millisievert scale of potency and let's see the result, my friends. I shall share you the result. I pray to the God to earliest and speedy recovery of this patient, এবং এই সাথে সাধারণ মানুষকে অবহিত করছি রোগ সম্বন্ধে সজাগ থাকুন, সাবধানে থাকেন। সামান্য কিছু হলেই সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হন। এইভাবে ফেলে রেখে নিজের জীবনের, স্বাস্থ্যের, পরিবারের ক্ষতি করবেন না। আপনার উপরে আপনার একটা পরিবার নির্ভর করে, তাসের ঘরের মতন সব ভেঙে ফেলবেন না। অল্প থাকতেই গুরুত্ব দিন। এই ভদ্রলোকের যদি বায়োপসিতে এরপরে যদি ম্যালিগন্যান্সি আসে, তাহলে এই ওষুধে কোনো একটা কন্ট্রোল আসবে না। ম্যালিগন্যান্সি আসলে কোনো ওষুধে কন্ট্রোল করতে চায় না। অনেক মূর্খরা বলে আমি ওই সারিয়েছি, এই সারিয়েছি, সবই সারে। এগুলো ধোঁকাবাজি কথা, এগুলো মূর্খের মূর্খামি, এগুলো অজ্ঞদের অজ্ঞতা। ম্যালিগন্যান্সি হলে কোনো ওষুধেই কাজ করতে চায় না। ধীরে ধীরে, slowly, gradually and insidiously the patient goes to the dark side of the life. So I shall share you গ্রাফাইটিসে কী রেজাল্ট হলো না হলো জানাবো। আপাতত এই বান্ডিলস অফ পেপার যেসব চিটারদের পাল্লায় পড়েছিল, বিশেষ করে হোমিওপ্যাথরা, তাদের হাত থেকে ফেরত এসেছেন। চেষ্টা করে দেখা যাক সঠিক হোমিওপ্যাথিক ঔষধ দিয়ে ওনাকে কোনো ইমপ্রুভ করতে পারি কিনা। তোমাদের পারমিশন নিয়ে তোমাদের ভিডিওটা, তোমার বাবার ভিডিওটা তুললাম। তুমি দেখেছো হোমিওপ্যাথিক চিকিৎসা আদর্শভাবে করতে গেলে কত সময় লাগে, কত চিন্তা ভাবনা করতে হয়। তোমার বাবার কেসটা প্রায় 2 ঘন্টা ধরে আমি ভাবনা চিন্তা করেছি, এবং এটাই আসল হোমিওপ্যাথিক চিকিৎসা। এই হোমিওপ্যাথিক চিকিৎসা দেশ থেকে হারিয়ে যাচ্ছে। কলেজগুলো তো শেখানো হচ্ছে না। কলেজগুলো মাস্টারগুলো সব টাকা দিয়ে ঢুকছে, তারা ম্যাক্সিমাম ওই 5টা নিজেরাই 5টা 10টা করে ওষুধ দিচ্ছে, ফলে ছেলেরা শিখছে না, ছাত্র তৈরি হচ্ছে না। সেই উদ্দেশ্য নিয়ে আমি ভিডিওগুলো তৈরি করছি, যাতে ইউটিউবে থাকলে হোমিওপ্যাথিটা ভবিষ্যতে বেঁচে থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সহযোগিতা করার জন্য।